প্রথমেই একটা এই ভোটের একটা ব্যাখ্যা চাইবো আপনার কাছে। চারটে পুরসভা আপনি পেশাগতভাবে ব্যাখ্যা করেছেন দীর্ঘদিন, আজকে দলের মুখপাত্র হিসেবে এই জয়টাকে এবং সার্বিকভাবে অন্যান্য দলগুলো যে পার্সেন্টেজ পেল, এটাকে আপনি কি চোখে দেখছেন, কি ইঙ্গিত? আমরা প্রথমেই বাংলার মানুষকে এবং বিশেষভাবে এই 4 পুরসভার নাগরিকদের আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, যাতে তারা বিপুল সমর্থন দিয়েছেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হাতে সেই শহরগুলির উন্নয়নের যাবতীয় দায়িত্ব তারা তুলে দিয়েছেন। পাশাপাশি এটাও প্রমাণ করে দিয়েছেন যে বাংলার মানুষ ক্রমশ আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকারের যে কাজ চলছে, যে পরিকাঠামো উন্নয়ন, যে পরিষেবা, যে উন্নয়ন, যে দৃষ্টিভঙ্গি, যে সমাজনীতি, তার প্রতি পুরোদস্তুর আস্থা রাখছেন। 2019 সালে লোকসভা নির্বাচনে প্রবল বিভ্রান্তি সৃষ্টি করেছিল বিজেপি। সেই সময় কিছু মানুষ বিভ্রান্ত হয়ে বিজেপিকে কিছু ভোট দিয়েছিলেন, কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে সেই সমস্ত এলাকার নাগরিকরা আস্তে 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 তারা বুঝতে পারছেন যে বিজেপি কথা রাখে না, বিজেপি ভালো করে না। কেন্দ্রের জনবিরোধী নীতি আর এখানকার অপদার্থ নেতৃত্ব, এই সব মিলিয়ে তারা পুরো দস্তুর তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছেন এবং বিজেপি খুবই খারাপ অবস্থায় গিয়েছেন। কোনো কোনো জায়গায় ভোট শতাংশে বামেরা, যদিও প্রথম এবং দ্বিতীয়র তফাৎটা অনেক, তবুও দ্বিতীয় তৃতীয় এই তুলনা যদি আসে তো কিছু ক্ষেত্রে বেশ কিছু জায়গায় এবং বিশেষভাবে 2টি পুরসভায় বামেরাও কিন্তু বিজেপির থেকে এগিয়ে গিয়েছে। ফলে একটা জিনিস হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি পূর্ণ আস্থা মানুষের, নিরঙ্কুশ একটা আস্থা, আর পাশাপাশি বিরোধীদের প্রতি অনাস্থা। ফলে আমরা বাংলার মানুষকে এবং 4 পুরসভার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। অবাধ গণতান্ত্রিক ভোট হয়েছে এবং আগামী যে 107টি পুরসভায় নির্বাচন আছে, আমাদের আবেদন থাকছে যে মানুষের এই রায়, যারা এখানকার নাগরিকরাও যে রায় দিয়েছেন, যে মাপকাঠিতে রায় দিয়েছেন তা অব্যাহত থাকুক। অর্থাৎ শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি এবং উন্নয়ন সব মিলিয়ে আগামী পুরসভার যে কটি নির্বাচন আসছে তাতেও মানুষ এই ধারা অব্যাহত থাকবে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিকে দিকে জয়যুক্ত করবেন, আমরা আত্মবিশ্বাসী। শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের মতন প্রাক্তন মেয়র তিনি হেরে গেছেন। দেখা যাচ্ছে যে বিজেপির যিনি এমএলএ, এখন তিনিও ক্যান্ডিডেট হচ্ছেন, শঙ্কর ঘোষ, তিনিও হেরে গেছেন। কারণ দেখা যাচ্ছে যে গত বিধানসভা নির্বাচনে প্রায় 22-23টা ওয়ার্ডে বিজেপি ভোট পার্সেন্টেজে প্রায় তৃণমূলের থেকেও এগিয়েছিল। এই যে উত্তরবঙ্গে সিপিএম এবং বিজেপির যে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এটা কিভাবে দেখছে? এটা দেখছি এইভাবে যে 19 সালে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি ঘটেছিল। মানুষ কোনো কারণে, আর দিল্লির ভোট ছিল, তারা কোনো কারণে বিজেপির উপর আস্থা রাখতে গেছিলেন। কিন্তু পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের যে লাগাতার জনবিরোধী নীতি, কৃষক বিরোধী নীতি, সেই জায়গায় সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা বুঝতে পারছেন বিজেপি তাদের বন্ধু নয়। এবং পাশাপাশি রাজ্য বিজেপি, যেটা গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ, এদের উপর আস্থা রাখা যায় না। বিজেপি সম্পর্কে আমরা কি বলবো? বিজেপি সম্পর্কে তো ওদের জয়প্রকাশ মজুমদার, ওদের রিতেশ তিওয়ারি, তারাই বলে দিয়েছেন এই অযোগ্য অপদার্থ নেতা। তো বিজেপির রাজ্য নেতারাই বিজেপির একটা অংশই, যেখানে বিজেপির নেতৃত্বকে অযোগ্য, অপদার্থ, অপরিণত বলছেন, তো মানুষও বলবেন, আস্থা রাখবেন না, এটা তো খুব স্বাভাবিক কথা। তো সেই কারণেই একটা সময় কিছু আশা করে, কিছু ভুল বুঝে বিজেপিকে যারা ভোট দিয়ে ফেলেছিলেন, তারা ক্রমশ বুঝতে পারছেন যে এই জায়গাটা ভোটটা নষ্ট করার কোনো জায়গা নেই। যেখানে তৃণমূল কংগ্রেস কাজ করছে, তৃণমূল কংগ্রেস কথা রাখছে, তৃণমূল কংগ্রেস পাহাড়ের হাসি ফুটিয়েছে, তৃণমূল কংগ্রেস অর্থনীতিকে সচল করেছে উত্তরবঙ্গে, তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গকে নতুন করে ঢেলে সাজাচ্ছে, ফলে সেখানকার মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আজকে বিরোধী দলটা শুভেন্দু অধিকারী, তিনি আশুতোষ কলেজে গেছিলেন মালা দিতে। তিনি বেরোনোর সময় তাকে তৃণমূল কর্মীরা বিভিন্ন রকম স্লোগান দিয়েছিলেন, মেজাজ হারিয়ে তিনি তাদের দিকে তেড়ে গেছিলেন। একজন পুলিশ কর্মী, আমি একটা কথা বলবো যে
আপনি যেটা প্রশ্ন করছেন যে বিরোধী দলনেতা মেজাজ হারিয়েছেন, আপনি বলুন তো বিরোধী দলনেতা কবে মেজাজ হারান না? আমি সাংবাদিকদের কাছে প্রশ্ন করছি, তাকে কোনো প্রশ্ন করলেই তিনি একটা বিশেষণ ব্যবহার করেন, তিনি কোন প্ল্যাটফর্মে কাজ করেন ব্যবহার করেন, তিনি অর্ধেক প্রশ্ন উত্তর দেন না। অতীতে দেখা গেছিল মেদিনীপুরের কোনো জায়গায় সিপিএম এর একটা লাল ঝান্ডা নিয়ে মিছিল যাচ্ছিল, তিনি গাড়ি থেকে মুখ বাড়িয়ে অশ্রাব্য অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন। তো এখানে যে ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে, তো তারা একটা যাকে দেখেছে বিশ্বাসঘাতক বা গদ্দার হিসেবে, যে ক্রমাগত দুটো জিনিস ঘটছে। একটা হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেত্রী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ব্যক্তিগতভাবে এদের আক্রমণ করে চলেছেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, অভিষেককে আক্রমণ করছেন, তৃণমূলকে আক্রমণ করছেন, ফলে প্ররোচনা দিচ্ছেন। আর অতি সম্প্রতি যিনি হিন্দুত্বের কথা বলেন শুভেন্দু অধিকারী, তিনি তো এই রাজ্যের সমস্ত হিন্দুকে অপমান করেছেন। তিনি তো বলেছেন 500 টাকায় এই রাজ্যের হিন্দুরা বিক্রি হয়। তিনি তো হিন্দুদের অপমান করছেন। আরে আমরাও হিন্দু ঘরের লোক। তা তিনি রাজনৈতিকভাবে তার রাজনৈতিক জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন, তাকে রাজনৈতিকভাবে যে দাদা মানত তাকে অভিষেককে আক্রমণ করবেন, যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তাদের আবেগ রক্তের বিনিময়ে তিনি এবং তার পরিবার বিভিন্ন পদে গিয়েছেন, ক্ষমতা ভোগ করেছেন, তাদের আক্রমণ করবেন, কুৎসিত ভাষা বলবেন, তারা হয়তো একটা বিক্ষোভ দেখিয়ে ফেলেছে, মেজাজ হারাবেন। জননেতা এরা সহিষ্ণুতার কথা বলে, সহিষ্ণুতা এরা শেখাবে। ওই রকম কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে ও যতই হালুম বলুক, ওটা অ্যাকচুয়ালি ম্যাও। তো ফলে অতখানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে যদি ওই বাচ্চা বাচ্চা ছেলেদের দিকে কেউ চড় দেখায়, এইভাবে কেউ বিক্ষোভ দমন করে, হেসে কথা বলে, ভাই কি হয়েছে তোমাদের, আর নইলে তুমি ইগনোর করে চলে যাও। ও তো নেতা হওয়ার মিনিমাম যোগ্যতাটাই নেই একটা মেরুদণ্ডহীন। ওর বিরুদ্ধে ব্ল্যাকমেলিং চুরির অভিযোগ আছে, কেউ স্লোগান দিয়েছে, তো কি হয়েছে, হয়েছে করেছে। তো শুভেন্দু যখন অন্য লোককে অপমান করে তা মনে থাকে না? তার চোখে চোখ রেখে কথা বলার হিম্মত নেই, সাংবাদিকদের আক্রমণ করেন, তার অপছন্দের কোনো প্রশ্ন হলেই সঙ্গে সঙ্গে একটা শব্দ ব্যবহার করেন। আরে তিনি তো সেই দলটা সেই শিবিরেই ছিলেন এতদিন। তো সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত অন্যায় কাজ করেছেন। আমরা তো দেখছিলাম যে বোধহয় পুলিশ টুলিশদেরও ধাক্কাধাক্কি করেছেন। তো এটা কোনো নেতার কাজ হতে পারে না, যে তার যদি ইচ্ছা হয় তিনি চলে যাবেন। আর কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিরস্ত্র কয়েকটা ছেলে যদি রাজনৈতিক স্লোগানও দিয়ে থাকে, তারা তো শুভেন্দুকে কোথাও মানে এগিয়ে গিয়ে শুভেন্দুকে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখে ফেলতে যায়নি। যদি স্লোগানও দিয়ে থাকে তার সাথে ওরকম গুন্ডার মতো নেমে মারতে যাবে নাকি? মানসিক হতাশা যখন কাজ করে তখন এইগুলো সব প্রকাশ হয়ে পড়ে। আজকে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের নির্বাচনী সভায় গিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন এবং বলেন যে হিন্দু ভোট ভাগ করার কথা বলছেন তৃণমূল নেতারা, এবং সেক্ষেত্রে সাচ পলিটিক্স হ্যাজ নো প্লেস ইন আওয়ার কান্ট্রি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, কি বলবেন? আমি প্রথমেই বলবো যে নরেন্দ্র মোদী তিনি বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস অত্যন্ত প্রাসঙ্গিক। তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে উঠছে দুটো দিক থেকে। একটা হচ্ছে তৃণমূলের সাংসদ সংখ্যা বিপুলভাবে বাড়বে, দুই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বিভিন্ন শক্তি তারা এক জায়গায় হচ্ছেন, যার ভর কেন্দ্র হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই বিপদটা নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন বলেই ওইখানে ভিন রাজ্যে অত দূরে তার ভাষণে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ। এতে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব, তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতা এবং তৃণমূল কংগ্রেসই যে বিজেপিকে লড়ছে আর তৃণমূল কংগ্রেসকেই যে বিজেপি ভয় পায় সেটা তাতে প্রমাণিত হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলে তৃণমূল কংগ্রেস ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক একটা সংস্কৃতিতে বিশ্বাস করে, এবং বিজেপি যে উগ্র হিন্দুত্বের নামে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে তাদের অর্থনৈতিক ব্যর্থতা, সামাজিক ব্যর্থতা, সমস্ত নীতির ব্যর্থতা ঢাকছে, তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা বিপদ হয়ে উঠছে। ফলে তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে শয়নে স্বপনে জাগরণে 24 যত আসবে তত বেশি তৃণমূল কংগ্রেসের মুখ মনে পড়বে
নরেন্দ্র মোদীর, আমি আবার বলছি, রিপিট করছি, দুটো দিক দিয়ে তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ। এক, তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা বাড়বে। দুই, আমাদের সংসদীয় গণতান্ত্রিক যে নীতি, তাতে সংখ্যা গরিষ্ঠতায় যেতে গেলে যে সংখ্যাটা প্রয়োজন, তৃণমূল কংগ্রেসই পারে একটা ভর কেন্দ্র তৈরি হতে, বিভিন্ন দলে, বিভিন্ন অবিজেপি দলের একটা মঞ্চের ভর কেন্দ্র তৃণমূল। ফলে তৃণমূলের শক্তি বাড়া, তৃণমূলের সাংসদ বাড়া এবং নিউক্লিয়াস হিসেবে তৃণমূল, এই গোটা বিষয়টা, আর নরেন্দ্র মোদীর পাল্টা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এই জায়গাটায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ আজকে আবার বলেছেন যে বাংলার ভোটে কি ধরনের অশান্তি হয়েছে আপনারা দেখেছেন, উত্তরপ্রদেশের ভোটে নাকি এরকম হয় না। যোগী আদিত্যনাথ যত কম কথা বলেন তত ভালো। ত্রিপুরা দেখেছেন যোগী আদিত্যনাথ কি সন্ত্রাসটা তাদের পুরো ভোটে করেছে। যোগী আদিত্যনাথ, আপনি তো এসেছিলেন বিধানসভা ভোটের আগে, এখানে কিছু খালি প্লাস্টিকের চেয়ার, মানুষও আপনার কথা শুনতে আসেনি। যোগী আদিত্যনাথ, আপনি ভুলে যাচ্ছেন বিধানসভা নির্বাচনটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করেছিল, কেন্দ্রীয় বাহিনী, কোম্পানির পর কোম্পানি। যোগী আদিত্যনাথ, আপনি ভুলে যাচ্ছেন আপনার দলের কথায় নির্বাচন কমিশন তখন বিভিন্ন পুলিশ কর্তা এবং আমলাদের সমানে বদলি করে গেছে, তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে কিছু ছিল না। তারপরেও আপনারা প্রত্যাখ্যাত হয়েছেন, আপনারা হেরে গিয়েছেন। এবং যোগী আদিত্যনাথ, আপনি এটা মনে রাখবেন যে আপনি করোনার সময় ব্যর্থ হয়ে গঙ্গায় লাশ ফেলেছেন, আর বাংলা সরকার মানিকচকে জল পুলিশ নামিয়ে সেই ভেসে আসা লাশ উদ্ধার করে সসম্মানে শেষকৃত্য করেছে। আগে আপনার হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত যোগী আদিত্যনাথ। আর যোগী আদিত্যনাথ, মনে রাখবেন যে আপনি ডবল ইঞ্জিন সরকার চালাতে পারেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের যখন দফতরওয়ারি রিপোর্টগুলো প্রকাশিত হয় তখন দেখা যায় একের পর এক বিভাগের কাছে, একের পর এক বিভাগে তার কাজে বাংলা 1 নম্বর, বাংলা 2 নম্বর, বাংলা 3 নম্বর। ফলে কাজের নিরিখেও আপনার সরকার বাংলার কাছাকাছি নেই। ফলে আপনি যা বলছেন নজর ঘোরাতে বলছেন, মিথ্যা বলছেন, এবং আপনার অবচেতন মনে বাংলা উঠছে, আসছে, তৃণমূল, এই ভয়টা কাজ করছে, তার থেকে এটা বেরিয়ে যাচ্ছে। বললে কিছুক্ষণ আগে আপনি বললেন যে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা ভর কেন্দ্র হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন অবিজেপিত রাজ্য যেগুলো রয়েছে তার মধ্যে স্ট্যালিন, কেসিআর, এটা প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন, কারণ এই প্রতিটা অবিজেপি শাসিত রাজ্য, সেখানে রাজ্যপালদের অতি সক্রিয়তা, এইটা নিয়ে একটা মঞ্চ বা এইটা নিয়ে একটা প্ল্যাটফর্ম বা লড়াইয়ের আবেদন জানাচ্ছেন। স্ট্যালিন কালকে টুইট করে সেটা বলেছেন যে শীঘ্র মিটিং হবে। এটা কি মানে রাষ্ট্রপতি নির্বাচনের আগেও কি একটা বৈঠক করে বুঝে নেওয়ার মতো জায়গা? না, জাতীয় রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিনিয়রিটি এবং যে গ্রহণযোগ্যতা, তাতে অবিজেপি যে রাজ্যগুলি আছে সেখানকার যে রাজনৈতিক শক্তি, কোথাও মুখ্যমন্ত্রী রয়েছেন, কোথাও সেখানকার কোনো বিরোধী দলের শক্তি রয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়টায় তারা এই আলোচনা, এই কমিউনিকেশনটা চলছে। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 7 টাইমস। মনে রাখবেন, অল ইন্ডিয়া যুব কংগ্রেসের শীর্ষস্তরে নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, 3 বারের মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, 4 বার কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2 বার কেন্দ্রের রেল মন্ত্রী। জাতীয় স্তরে সেই 7-এর দশকের শেষ থেকে 8-এর দশক থেকে পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিচিতি, যে বিশ্বাসযোগ্যতা, যে গ্রহণযোগ্যতা, যে প্রাসঙ্গিকতা, সেটা সবকটি দলের কাছে একটা আলাদা ওজন রয়েছে। ফলে এখন যখন রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে একটা অবিজেপি ধর্মনিরপেক্ষ একসঙ্গে চলার একটা প্রয়োজন পড়ছে, নিশ্চিতভাবেই এই সবকটি শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা আলাদা মান্যতা দিচ্ছেন এবং তার সঙ্গে কমিউনিকেশনে আছেন। কি কি ধাপে ধাপে দাঁড়াবে সেটা নিশ্চিতভাবেই আমরা আগামী দিনে দেখতে পাবো। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালদের যে অতি সক্রিয়তা, এটা কি কিভাবে? রাজ্যপালদের ব্যবহার করা হচ্ছে। রাজ্যপাল পদটি অত্যন্ত সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ এবং সম্মানের একটা জায়গা।
কিন্তু করা হচ্ছে আমাদের এখানেও যেমন এমন একজনকে দেওয়া হয়েছে তিনি বিজেপির একটি মানে এজেন্টে পরিণত হয়েছেন। রাজ্য বিজেপি ব্যর্থ হচ্ছে, উনি নিজেকে বিজেপির নেতা ভাবছেন, এবং এই রাজ্যপালদের বসিয়ে যে ডিস্টার্ব করা, এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অতীতে যুগে যুগে রাজ্যপালদের ভূমিকা নিয়ে নানা সমস্যা তৈরি হয়েছে। তো এখন সেই জায়গাটা দেখা যাচ্ছে বিজেপি একেবারে কুৎসিতভাবে বিজেপি রাজ্যগুলিকে ডিস্টার্ব করার জন্য রাজ্যপালদের ব্যবহার করছে। সেই জায়গায় বিজেপি রাজ্যের যারা নেতৃবৃন্দ তারা নিশ্চিতভাবে অত্যন্তভাবে উদ্বিগ্ন, এবং এই বিষয়টি যাতে সম্মিলিতভাবে কিভাবে প্রতিবাদ করা যায়, কিভাবে এর জন্য বিষয়টিকে আটকাতে এগোনো যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা দিচ্ছেন, বাকি বিজেপি দল শাসিত যে রাজ্যগুলি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মান্যতা দিচ্ছেন এবং তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় রাজনীতিতে বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিভাবে কমিউনিকেট করা যায়, কি ভাষায় কথা বলা যায়, তার একটা কমিউনিকেশনের প্রসেস শুরু হয়েছে। দাদা, আজকে মোদী অভিযোগ করেছেন গোয়াতে হিন্দু নিয়ে বিভাজনের রাজনীতি করছে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী যে ওনাদের গোটা ভাষণটাই হচ্ছে পুরোদস্তুর ধর্ম নির্ভর। তার কারণ নরেন্দ্র মোদী বা বিজেপির ভাষণে অর্থনীতি নিয়ে বলার কিছু নেই। তাদের দেশ, শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক তাদের হাতে নিরাপদ নয়। তাদের একমাত্র অস্ত্র হচ্ছে ধর্মীয় মেরুকরণ। ধর্মকে আমরা সম্মান করি, ধর্ম যার যার তার কাছে থাকুক, কিন্তু ধর্ম দিয়ে পেট ভরবে না। পেট ভরাতে দরকার জনমুখী নীতি। যে জনমুখী নীতি না নিয়ে বিজেপি জনবিরোধী নীতি নিয়ে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল যে লড়াইটা দিচ্ছে, অন্য অনেক দলের মতো তৃণমূল কংগ্রেস কিন্তু ঘরে ঢুকে যায়নি। তৃণমূল কংগ্রেস লড়াইটা দিচ্ছে। বাংলার বিধানসভা নির্বাচন দেখিয়ে দিয়েছে যে বিজেপির শীর্ষ নেতৃত্ব ডেলি প্যাসেঞ্জারে কিভাবে থামিয়ে দিতে হয়, এবং সারা ভারত তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেসের এই বাংলা মডেলের দিকে। এই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর কাছে তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করা বা কোথাও ধর্মীয় মেরুকরণ তৈরি করার একটা চেষ্টা করা, এটা তাদের কাছে একটা, এছাড়া তারা অসহায়। ফলে ন্যাক্কারজনকভাবে তারা ধর্মীয় মেরুকরণের পথে যাচ্ছেন। জনবিরোধী নীতিগুলি থেকে সরে গিয়ে জনমুখী নীতিতে এসে মানুষের মন জয় করা, এই পথে বিজেপি যাচ্ছে না, এই পথে নরেন্দ্র মোদী সরকার যাচ্ছে না। তারা যাচ্ছে ধর্মীয় মেরুকরণের, যে আমরা অর্থনীতিতে রিলিফ দিতে পারছি না, আমরা শ্রমিককে দিতে পারছি না, আমরা ব্যবসায়ীদের দিতে পারছি না, আমরা কৃষককে দিতে পারছি না, আমরা কর্মসংস্থান দিতে পারছি না, আমরা মানুষকে ধর্ম নিয়ে সুর ছড়িয়ে দেবো। এই করতে গিয়ে নরেন্দ্র মোদীর মুখে বারবার এই ধর্ম 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 এই বিষয়টা চলে আসে। 2019-এর লোকসভা ভোটে বিজেপির ফল দেখে অনেকেই বলেছিল যে বামেদের ভোট চলে গেছে তাদের দিকে। আজকে বা এর আগেও দেখতে পাওয়া গেল যে বামেদের ভোট পার্সেন্টেজ যেভাবে বাড়ছে, তাতে বিজেপির পক্ষে কি সেটা খুব সুবিধাজনক হবে আগামী দিনে, এবং কংগ্রেস বিজেপির যে জোট ছিল সেখান থেকেও বেরিয়ে বামেদের যে ভোট পার্সেন্টেজ, সেটা আগামী দিনে এই রাজ্যের লড়াইয়ে তৃণমূলের কি অন্যতম প্রতিপক্ষ বামেরা হবে? বিরোধী শক্তি হিসেবে কি বাম কংগ্রেস উঠে আসছে? আমি একটা কথা বলতে পারি যে বামেদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই আছে। বাম অপশাসন, সিপিএম এর সন্ত্রাস, সিপিএম এর জনবিরোধী নীতি, এর বিরুদ্ধে লড়াই করার জন্যই তৃণমূল কংগ্রেসের জন্ম। তৃণমূল কংগ্রেস জন্মেছে সিপিএম এর বিরুদ্ধে প্রকৃত লড়াই করার জন্যেই। কিন্তু পাশাপাশি আমরা এটাও বলবো যে বিভিন্ন ইস্যুতে সিপিএম এর সঙ্গে মতপার্থক্য থাকলেও বিজেপি যে উগ্র সাম্প্রদায়িক শক্তি, তারা যে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, তারা যে ধর্মের নামে যে ভেদাভেদটা তৈরি করছে, সেটা, এই অভিযোগটা সেভাবে আমরা সিপিএম এর বিরুদ্ধে আমরা আনি না। সিপিএম একবার রাজীব গান্ধী তার অন্ধ বিরোধিতা করতে গিয়ে 1988 সালের জুলাই মাসে শহীদ মিনার ময়দানে অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে জ্যোতি বসু, ভিপি সিংরা, বিজেপির তা একটা মাখো একটা ব্যাপার তৈরি করেছিলেন। কিন্তু আমি এই মুহূর্তে আজকের কথা বলছি, অতীত নিয়ে দোষারোপের মধ্যে আমি ঢুকছি না। আমি বলছি যে বামেদের সঙ্গে লড়াই করেই তৃণমূলের জন্ম। বামেদের জনবিরোধী নীতি, সন্ত্রাস আমরা বিরোধিতা করি। বামেদের হাতে রাজ্য নিরাপদ নয়, কিন্তু ধর্মের ভিত্তিতে যারা সমাজকে ভাগ করে, মানুষকে ভাগ করে, তারা শাসক বিরোধী। কোনো দিকেই তাদের হাতে মানুষ নিরাপদ নন। সেদিক থেকে যদি বিজেপি তৃতীয় চতুর্থ হয়ে যায়, সেটাও রাজ্যের পক্ষে মঙ্গলের। তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে এক আছে, কারণ প্রথম এবং দ্বিতীয় তার মধ্যে বিস্তর ফারাক। প্রথম আর দ্বিতীয় বললেই শোনায়, মনে হয় এই তো প্রথমের কাছাকাছি। না,
বাংলার মানুষ উজাড় করে তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছেন। অনেক পেছনে আছে বাম বা কংগ্রেস, কিন্তু তার মধ্যেও আমি বলবো যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রশ্ন আসে তাহলে বলবো বাংলার স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে বিজেপির চতুর্থ হওয়া ভালো। অন্যান্য নীতি নিয়ে আমরা বামেদের সঙ্গে লড়বো, অন্যান্য নীতি নিয়ে আমরা কংগ্রেসের সঙ্গে লড়বো, কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মের বিরুদ্ধে মেরুকরণ, এটা আমরা কেউ সামনে আনবো না। বললো সেটা হচ্ছে যে আজকে এই 4টি পুরসভার যে তৃণমূলের সবুজ ঝড়, তারপরে দেখা যাচ্ছে যে বিজেপি বিভিন্ন জেলায় জেলায় ডিএম অফিস, এসপি অফিস, এসডি অফিস এগুলো ঘেরাও করছে এবং বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবো? আমার মনে হয় বিজেপি 17-18 জনকে নিয়ে যে বিক্ষোভগুলো এদিক ওদিক কোথাও দেখাচ্ছে, ওই একটু ছবি টবি তোলার জন্য দেখাচ্ছে। তার কারণ বিজেপির মূল অন্তরাত্মার যে আর্তনাদ, সেই অন্তরাত্মার আর্তনাদ আসছে জয়প্রকাশ মজুমদার, রিতেশ দত্তদের মুখ থেকে। তো রিতেশ তিওয়ারিদের মুখ থেকে। তো আমি আবার বলছি, বিজেপির যে অন্তরাত্মার আর্তনাদ, সেই আর্তনাদটা আসছে আদি বিজেপি বা পুরনো বিজেপি, জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারিদের মুখ থেকে। তারাই তো বলে দিচ্ছেন যে রাজ্য বিজেপির এই নেতারা অপদার্থ, অযোগ্য, অপরিণত, এদের উপর মানুষ আস্থা রাখবে না। আরে দলের লোকই আস্থা রাখে না, তো মানুষ কিভাবে আস্থা রাখবেন? তো বিজেপি ওই সব জায়গা ঘেরাও মেরাও কোথায় যাচ্ছে করতে? ওরা শুধু মানুষের দরবারে যায় না। দেখুন, কোথায় গিয়ে একটা স্মারকলিপি দেয়া, কোথায় গিয়ে একটা পিটিশন দেয়া, ঘুরে 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 যাচ্ছে। বিজেপি নেতাদের বলবো, এত জায়গা না ঘুরে একবার একটুখানি প্লেনের টিকিট খরচা করে রাষ্ট্রসংঘে গিয়ে একটা ডেপুটেশন দিয়ে একটা শান্তি বাহিনী এনে ভোট করান, ভালো করে হারাই, তারপর আপনাদের সঙ্গ মিলবে। এই পৌর নিগমের মেয়র নির্বাচন কবে হবে এবং কি নাম ঘোষণা কবে হবে? এই গোটা বিষয়টা দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখছেন, ফলে তিনি যথাসময়ে যা যা জানাবার জানিয়ে দেবেন। বললো আপনি যে কথা বললেন যে পার্সেন্টেজ তো তৃণমূলের বেড়েই চলেছে ক্রমান্বয়ে, তো পারবে তো বটেই। বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে ওয়ার্ড ভিত্তিক, ফলে কোথাও কোথাও তৃণমূলের কাউন্সিলররা 90% বেশি ভোট পাচ্ছে, এটা কিভাবে সম্ভব? তার কারণ হচ্ছে 100% মানুষ উপকার পেয়েছেন। আমরা তাই লক্ষ্য রাখছি, কেন এখনো 10% পেলাম না? আমাদের টার্গেট 100% ভোট। বিরোধীরা বলছে সাফা ভোট। যে উন্নয়নটা হয়েছে, তাতেই যে রাস্তা, জল, আলো, স্বনির্ভর কর্মসংস্থান, কন্যাশ্রী থেকে যুবশ্রী, সবুজ সাথী থেকে মানে এমনকি মানে জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা সময়, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে উপকার এক একটা পরিবার যদি হয়, তাহলে 100% মানুষ উপকার পেয়েছেন। তা 100% মানুষ যদি উপকার পান, তাহলে আমরা কেন 90% ভোট পেয়েছি? এটা তো অভিযোগের বিষয় না, এটা আমাদের আত্মসমালোচনা। কেন আমরা 100%ই পেলাম না? মানুষের কাছে আরো যেতে হবে, যে যারা মানুষের উন্নয়ন দেখছেন, যারা পরিষেবা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, যত জয় তত বেশি নম্রতার সঙ্গে মানুষের কাছে যেতে হবে। তো মানুষ যত বুঝবেন এই সরকার কথা রাখে, এই সরকার উন্নয়ন করে, এই সরকার সমাজটাকে, সংহতি ঐক্যটাকে অটুট রাখে, এই সরকারে মেয়েরা কন্যাশ্রী পায়, রূপশ্রী পায়, এই সরকারে দুয়ারে সরকার পাড়ায় আসে, এই সরকারে লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী, তো মানুষের ভোট ক্রমশ বাড়বে। যত দিন যাবে তো ভালো কথা। 100% মানুষ উপকার পেয়েছেন, 90% ভোট পাওয়াটা দোষের হতে পারে না। বরং আমরা আত্মসমালোচনা করছি, কেন এখনো বাকি 10% বাইরে আছে। ঠিক আছে। গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের আবেদন 4 সপ্তাহ দিন সময় দিয়েছিলেন, খারিজ করলো সিবিআই। তাকে ইমিডিয়েটলি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে 25 তারিখ, 27 তারিখ ভোট, 25 তারিখ হাজিরার নির্দেশ দেওয়া আছে। কি বলবেন? না, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। এটা গোটাটাই আইনি বিষয়। তো ফলে এটা স্বয়ং যার সঙ্গে বিষয়টি, যিনি কনসার্ন ব্যক্তি, আমার মনে হয় তিনি বা তার আইনজীবী গোটা বিষয়টা ব্যাখ্যা দিতে পারবেন। পরে আমরা তার সঙ্গে কথা বলে বা তার যদি কোনো বক্তব্য থাকে সেই মতো জানাবো। এই মুহূর্তে আমার এখান থেকে দলের তরফ থেকে কিছু বলার নেই। একটাই শুধু হতে পারে যে সামনে বীরভূমেও নির্বাচন আছে, তো ফলে এটা আইনের ব্যাপার। কোনো এজেন্সি কখন কাকে তলব করবেন তাদের ব্যাপার। আমি এজেন্সিকে কি বলবো, আর এজেন্সির অফিসাররা যথেষ্ট যোগ্য,
আমি এজেন্সির অফিসারদের মনে করি তারা যথেষ্ট যোগ্য এবং তারা প্রকৃত ঘটনা জানেন। মুশকিল হচ্ছে এজেন্সি আবার তারাও কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেন। তো যে তদন্ত দীর্ঘদিন ধরে চলছে, হঠাৎ অনুব্রত মণ্ডলকে সামনে বীরভূমেও নির্বাচন আছে, তার আগে ডাকাডাকি হলে সেটা নিয়ে 48 ঘন্টা সেটা নিয়ে একটুখানি প্রশ্ন তোলার একটা অবকাশ থেকে যায়। ফলে এই চিঠি টিটিগুলো দেওয়ার সময় যদি একটু ক্যালেন্ডার বা ভোট বা এগুলো একটু দেখে নিয়ে পাঠায়, তাহলে মনে হয় এই ধরনের আলোচনাগুলোর অবকাশ থাকবে না। চলো একজন বসে আছে, আমার হিন্দিতে বলা বলো।